অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে যদি তুমি সিনসিয়ার হও বা তুমি সিরিয়াস হও, তাহলে দেখবা অ্যাডমিশন টেস্টে আমরা গ্রামার পড়ি, তারপরে ম্যাথ করি, তারপরে ইংলিশ পড়ি, তারপরে ইংলিশ ভোকাবুলারি পড়ি, এছাড়া তোমার জিকে পড়ি, যারা আমরা যে বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে থাকি আর কি। তো স্টুডেন্টরা করে কি, তারা প্রায় হচ্ছে এই যে ফার্স্ট পেপার যে জিনিসটা এটাকে স্কিপ আউট করে যায়। তো এইটার কারণে দেখা যায় যে অ্যাডমিশন টেস্টে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলে। কেননা টিচাররা ট্রাই করে যে একাডেমিক কোশ্চেন গুলোর উপর ইদানিং ফোকাস করার জন্য। সে ফর এক্সাম্পল ধরো বিসিএস এর কোশ্চেন যদি তুমি দেখো, এই বছরেরটা যদি বাদ দিই, গত বছরের কোশ্চেনটা কিন্তু খুব মানে একাডেমিক কোশ্চেন আসছে। অ্যাডমিশন টেস্টে দেখো আগে ফার্স্ট পার্ট থেকে খুব একটা কোশ্চেন আসতো না, বাট ইদানিং বিউপি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, জিএসটি বলো, আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামস বলো, সব জায়গাতেই কিন্তু ফার্স্ট পার্ট থেকে প্রচুর কোশ্চেন আসে। আর সেটা বাংলা ফার্স্ট পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার দুইটাই। তো তুমি যদি সিনসিয়ারলি প্রিপারেশনটা নাও আর কি, যেটা একজন সেকেন্ড টাইমারদের করা উচিত, তাহলে তোমাদেরকে যে যে সাবজেক্ট আছে, বিশেষ করে তোমার বাংলার মধ্যে বা ইংলিশের মধ্যে ফার্স্ট পেপারটাকেও ইনক্লুড করা উচিত এবং এটার ব্যাপারেও সিরিয়াস হয়ে যাওয়া উচিত। কেননা তুমি দেখো, যদি মান বন্টন এরকম থাকে যে বাংলার উপরে 20 মার্ক বা 30 মার্ক, তাহলে দেখবা যে অর্ধেক 50% মার্কটাই কিন্তু তোমার ফার্স্ট পেপারের উপর থাকে অনেক সময়, মোরলেস। ঠিক আছে, কম বেশি হইতে পারে। তো সেই জায়গা থেকে তোমার চান্স পেতে হলে তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে এমন পজিশনে থাকতে হবে যেন তোমার সবগুলা সাবজেক্টেরই একটা ভালো প্রিপারেশন থাকে। তুমি গ্রামার ভালো শিখছো, তুমি ফার্স্ট পেপার টাচ করো নাই, তুমি পারবা না কিন্তু। কেননা অ্যাডমিশন টেস্টে যারা দেখবা চান্স পায়, তারা কিন্তু ওভারঅল সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পায়, আর যারা চান্স পায় না সে কিন্তু অ্যাকচুয়ালি কোথাও চান্স পায় না। এইটার কারণ মেন হচ্ছে যে তাদের প্রবলেম সলভিং এবিলিটি, আর একটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এই কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কখন আসে? যখন দেখবা যে তুমি সেকেন্ড টাইম হিসেবে যারা ওই নর্মাল এই আইভি জিনিসগুলো একটু পড়ে। যাও, তোমার ক্লাস হচ্ছে আবার পরে আসলেন। আচ্ছা, একটু মিউট করে নাও। ওকে, আমি মিউট করে দিচ্ছি। এনিওয়ে, যেটা বলতেছিলাম, যে ধরো তুমি যদি প্রিপারেশন নাও, অন্যান্যরা যেটা করে যে তারা গ্রামার পড়ে, ভোকাবুলারি পড়ে, জিকে পড়তে পড়তে মুখস্থ করে ফেলে এক কথায়, তাই না? জিকে কখনো মুখস্থ করবে না, এটা বলে রাখি, এটার ব্যাপারে আলাদা একটা ভিডিও তৈরি করবো এনিওয়ে। তো যাই হোক, তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে ওভারঅল সবকিছুর উপরে। তো ফার্স্ট পেপারকেও কখনো স্কিপ আউট করবে না। আমি বলবো যে তুমি ফার্স্ট টাইম যেগুলাকে একটু কম গুরুত্ব দিছো, সেগুলাকে সেকেন্ড টাইম সবার শুরুতে তোমার রুটিনে রাখ, পুরোটা শেষ করে ফেলো। দেন গিয়া এভাবে আর কি নিজের উইক পয়েন্টটাকে সলভ করে ফেলো। প্রবলেম সলভিং এবিলিটি যার মধ্যে চলে আসবে, সে তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেই অন্যান্যদের দিক থেকে আর কি। তো এই জন্য আর কি ফার্স্ট পেপারের উপরও আমি এমফেসিস দিব। আমি এরকম তোমাদেরকে হিন্টস দিব যে কোন কোন টপিকটা তোমাদেরকে পড়া লাগবে, কোথায় কোথায় কোন জিনিসটা থেকে কোশ্চেন আসতে পারে, ওই জিনিসটা তোমরা ক্লাসের মাধ্যমে বুঝে ফেলবা। আর এই ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো থাকবে তোমাদের জন্য জাস্ট মানে এক কথায় ওই যে বলে না যে ফরজে আইন ফরজে ক্যাফে, ওই রকম। তো ক্লাসের শীটটা তো পুরোটা পড়তেই হবে। এছাড়াও আমি যে এক্সট্রা শীট গুলো দিব দাগানো বইয়ের, সেগুলোও কিন্তু সেখান থেকেও কিছু জিনিস পড়তে হবে, ওকে? তো ওইটাও ওইখান থেকে পড়ে নিবা। এনিওয়ে, শুরুতে দেখো যে গদ্য রচনার মধ্যে তোমার কোন গদ্যের মধ্যে কোন টপিকের উপর বলা হয়েছে। সে ফর এক্সাম্পল অপরিচিতা, এটার মধ্যে তোমার এমফেসিস দেওয়া হয়েছে যৌতুক প্রথার উপরে, যে এটার যে একটা খারাপ দিক সেটার উপরে। তার মানে অপরিচিতা গল্পটার মেইন বিশেষত্ব হচ্ছে তোমার যৌতুক প্রথা, যেখানে যৌতুক প্রথার কারণে কিভাবে বিয়েটা ভেঙে যায়, তারপরে তোমার মানে পরবর্তীতে তারা রিয়েলাইজ করে যে তাদের কি ভুল ছিল। অ্যান্ড দেন বিলাসী, বিলাসীর মধ্যে তোমার মেইন বিষয়টা হচ্ছে মানব প্রেমের অপূর্ব মহিমা। অনেক সময় এখান থেকে এইভাবে কোশ্চেন আসে যে এই গদ্যের বা এই গল্পটার বিশেষত্ব কি, বা কোন বিষয়ের উপর এটা বলা হয়েছে। যেমন অপরিচিতটা, অপরিচিত থেকে কিভাবে কোশ্চেন আসবে যে অপরিচিত গল্পে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে বা তোমার গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে এইভাবে তোমাদেরকে টপিকটা মনে রাখতে হবে। তারপর দেখো আমার পথ, এইখানে তোমার মূলত মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সত্য, মানে সত্যকে মানুষের মধ্যে ধারণ করতে হবে। ঠিক আছে, এই সত্য নিয়ে বলা হয়েছে আমার পথ এই গল্পটার মধ্যে। তারপরে মানব কল্যাণ, এটার মধ্যে বলা হয়েছে তোমার অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে বলা হয়েছে। তারপর দেখো মাসি পিসি, মাসি পিসির মধ্যে তোমার পুরুষ শাসিত সমাজের মধ্যে তোমার যে সংগ্রামী নারীর যে একটা বিশেষ দিক, সেটা এখানে তুলে ধরা হয়েছে, যে এখানে দুইজন থাকে মাসি পিসি, তারা কিভাবে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে লড়াই করে ওই মেয়েটাকে রক্ষা করে, এটা আর কি এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপর 52 দিনগুলি, এখানে তোমার মেইন টপিক হচ্ছে যে ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে হচ্ছে তোমার এই 52 দিনগুলি, এবং এইটা মূলত কিসের থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার বঙ্গবন্ধুর যে লিখিত বই অসমাপ্ত আত্মজীবনী, সেটা থেকে এটা নেওয়া হয়েছে।
যদি তোমরা কেউ চাও তাহলে ওই বইটাও পড়তে পারো। ওই বইটা পড়লে তোমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবে। ওকে, ইনফ্যাক্ট ওই বই সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন তোমাদের রাখতে হবে, ওইখান থেকে কিন্তু বিউপিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে ওই বইটার ইনফরমেশন থেকে আর কি। তারপরে বঙ্গবন্ধুর এছাড়া আরো কিছু লিখিত বই আছে, ঠিক আছে, শুধু এইটাই না, ওই বইগুলো সম্পর্কে জানতে হবে। তারপর দেখো যে রেইনকোট, রেইনকোটের মধ্যে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ এবং পাক বাহিনীর দখলদারিত্ব, এটা সম্পর্কে বলা হয়েছে। তার মানে ওইখানে ছিল তোমার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, আর এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। তারপর দেখো যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এখানে তোমার মেইন টপিকটা হচ্ছে উৎকৃষ্ট সাহিত্য রচনার লক্ষ্যে গৃহ নারীর অসহায়ত্ব, ঠিক আছে। তারপর দেখো যে আহ্বান, এটা হচ্ছে উদার মানবিকতা, আহ্বান হচ্ছে তোমার উদার মানবিকতা এখানে প্রকাশ পেয়েছে। মহাজাগতিক কিউরেটর, এটা হচ্ছে মানুষের যে বিধ্বংসী রূপটা সেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তারপর নেকলেস, এখানে হচ্ছে তোমার ভাগ্যের বিড়ম্বনা, যে সরি ভাগ্যের বিড়ম্বনা, যে তোমার এখানে কিভাবে তার ভাগ্যের কারণে সে এরকম পরিস্থিতির শিকার হয়। মূলত এখানে তুমি এটাকে এভাবেও নিতে পারো যে মানুষের যে আভিজাত্য সেটা একটা দিক, আরেকটা হইতেছে শোভ আরেকটা দিক। তো কেউ যখন শোভ করার জন্য এরকম কোনো ধরনের ডিসিশন নেয়, সেটা টুডে অর টুমোরো তাকে কিন্তু ভোগায়, ঠিক আছে। তো এটা করা যাবে না কখনোই। আর এই গল্পটা পড়লে তোমরা হয়তো রিয়েল লাইফেও কিছু জিনিস বুঝতে পারবা, বোথ মেল অ্যান্ড ফিমেল, কারণ এখানে যে শুধু ফিমেলদের জন্য বলা হয়েছে তা কিন্তু না। ওকে, তারপর দেখো যে তোমার সোনার তরী, এটার মধ্যে এটা হচ্ছে পদ্য গুলো চলে আসছে, এতক্ষণ পর্যন্ত আমরা গদ্য রচনার মধ্যে ছিলাম, এখন দেখো পদ্য বা কবিতার ভিতরে সোনার তরী, এটার মেইন বিষয় হচ্ছে তোমার জীবন দর্শন, ঠিক আছে। তারপর বিদ্রোহী, এই এই কবিতার ডিটেলসটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। বিদ্রোহী কবিতাটা তোমার কিসের প্রকাশিত হয়েছে বলতে পারবা? কোন পত্রিকায় আসে? কিন্তু এটা তোমার বিজলি পত্রিকায় আসছে, বিজলি, বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং এটাকে তুমি স্বাভাবিকভাবে মনে রাখতে পারো এইভাবে, বিবি, বিতে হচ্ছে বিদ্রোহী কবিতা, এবং প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। এটা কিসের থেকে নেওয়া হয়েছে? এটা তোমার অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে, অগ্নিবীণা। ওকে, অগ্নিবীণা কার লেখা জানতে হবে। তারপর দেখো প্রতিদান, প্রতিদান হচ্ছে বিদ্রোহের বিষয়টা হচ্ছে যে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে এবং উপনিবেশ শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার প্রকাশটা কাজী নজরুল ইসলামের। তারপর দেখো যে প্রতিদান, এটা মানে হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থতা, মানে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে তোমার এখানে যে মানে সেলফলেসলি যে কাজগুলো করা হয় সেটা, এটাকে তুমি কি বলতে পারো? উম মানে অল্ট্রিস্টিক বিহেভিয়ার, মানে ওই যে বলে না, একটা হচ্ছে সেলফিশ বিহেভিয়ার আর সেটার পর বিপরীত হচ্ছে কি অল্ট্রিস্টিক বিহেভিয়ার। যে অল্ট্রিজম কথাটা কিভাবে আসছে, যে কেউ কাউকে যখন হেল্প করে সেটা থেকে আসছে আর কি। তারপর দেখো তাহারই পরে মনে, এটা মানে হচ্ছে যে বিষাদময় রিক্ততার সুর। এখানে মূলত ওই যে তার স্বামী মারা যায়, পরবর্তীতে তার কাছে কোনো কিছুই ভাল লাগে না, তার কাছে বসন্ত ভাল লাগে না, ওইটাও ভাল লাগে না, শীত, এগুলো কিছুই ভাল লাগে না। তো এটার বিরুদ্ধে এটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপারও আছে। এটা ঠিকই লিখছে সে বিষাদময় রিক্ততার সুর হিসেবে, কিন্তু পরবর্তীতে সে কিন্তু ঠিকই আবার বিয়ে করছে, ঠিক আছে। এই, তারপর দেখো যে 18 বছর বয়স, এটার মানে হচ্ছে অদম্য তারুণ্য শক্তি, ঠিক আছে। ফেব্রুয়ারি 1969, এখানে তোমার দেশপ্রেমটা ফুটে উঠছে। তারপর দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, এখানে বাঙালির হাজার বছরের ইতিহাসটা প্রকাশ পাইছে। তারপর দেখো যে বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসা। ওকে, এটাও তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা থেকে তোমার অনেক কিছু তোমার বারবার কল দিচ্ছে কে, এটা থেকে তোমার অনেক কিছু জানার আছে। সেটা হচ্ছে তোমার এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে মূলত ওই সময়ের একটা সমাজচিত্রকে সে এইভাবে একটা মানে মহাকাব্যের আকারে রিপ্রেজেন্ট করছে। সমাজচিত্র কিরকম, তখন ধরো ব্রিটিশরা শাসন করতেছিল, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদী একটা দিক এখানে প্রকাশ পাইছে। এই জন্য তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি বলা হয় যে বিদ্রোহী কবি কে, তাহলে কিন্তু অ্যান্সার হয় কাজী নজরুল ইসলাম, তাই না? কিন্তু সর্বপ্রথম যদি বলা হয় যে প্রথম বিদ্রোহী কবি কে বাংলা সাহিত্যের, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয় মাইকেল মধুসূদন দত্ত, কেননা তিনি মূলত এগুলোর বিরুদ্ধে এই ধরনের রচনা লিখছে, ঠিক আছে। তারপর দেখো সুচেতনা, এটা হচ্ছে কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে কবির আরাধ্য চেতনা ও বিশ্বাসের দৃঢ়তা, ঠিক আছে। নুরুল দিনের কথা মনে পড়ে, যেটা হচ্ছে প্রতিবাদী ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে এখানে। এবার আসো উপন্যাস, যেটা হচ্ছে লাল সালু। লাল সালু টপিকটা হচ্ছে তোমার ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে যে ধোকা দেওয়া হয় সেটা। তারপর দেখো সিরাজউদ্দৌলা, এটার মানে হচ্ছে যে তোমার দেশপ্রেম, এটার মধ্যেও কিন্তু দেশপ্রেমটা ফুটে উঠছে, ঠিক আছে।
এবার আসো যে আমরা কবিতার উৎসগুলো দেখবো এবং এই যে রচনা, গদ্য বা পদ্য, এগুলোর উৎস কি। প্রথমে যেটা বললাম আমরা অপরিচিতা, সেইটা হচ্ছে তোমার সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে 1914 সালে। পরবর্তীতে তোমার গল্পগুচ্ছ, তৃতীয় খণ্ড সংকলিত হয়েছে এরকম। তো এটা সম্পর্কে একটু মনে রাখবা যে সবুজ পত্র পত্রিকাটার সম্পাদক কে ছিলেন, এটা কি জানো তোমরা? এটা হচ্ছে তোমার প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরী হচ্ছে তোমার চলিত রীতির জনক। আমরা যে গত ক্লাসে পড়ছিলাম, না গত ক্লাসে মেবি এটা পড়ানো হয়নি, তোমাদেরকে নেক্সট বাংলা গ্রামার ক্লাসে পড়ানো হবে, যে সাধুরীতি যে বিষয়টা সেটা নিয়ে সর্বপ্রথম কাজ করছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি কিনা একই সাথে তোমার গদ্যের জনক, তারপরে তোমার সাধুরীতির জনক, একই সাথে তোমার বিরাম চিহ্নের জনক। তার যে একটা বই, লিখিত বই বেতাল পঞ্চবিংশতি, কত সালে লিখছে এগুলোও কিন্তু কোশ্চেন আসে। ওই ওটার মধ্যে তিনি সর্বপ্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন। এর আগে দাড়ি, কমা, সেমিকোলন এগুলোর কোনো ব্যবহার ছিল না, এগুলো সম্পর্কে কেউ জানতোই না। সেই যে সবুজ পত্র হচ্ছে ঠিক ওই সাধুরীতির বিপরীত, যেটা চলিত রীতি, সেটা নিয়ে কাজ করা শুরু করে এই প্রমোদ চৌধুরী, যিনি কিনা বিয়ে করছে কাকে? ইন্দিরা দেবীকে, তাই না? ইন্দিরা দেবী হচ্ছে আবার তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের মেয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলিতে কিন্তু অনেকগুলা ইয়ে ছিল, তোমার ভাই বা বোন ছিল। রবীন্দ্রনাথ ছিল তার মধ্যে ছোট। তো নর্মালি রবীন্দ্রনাথের সাথে ওই ইন্দিরা দেবীর, যে কিনা হচ্ছে তার ভাইয়ের মেয়ে, তার সাথে পত্র আলাপ হয়েছিল। তো এই যে বলে না যে পত্র আলাপ, এই যে ছিন্ন পত্রগুলো, এগুলা কাকে উৎসর্গ করে লেখা? তো ইন্দিরা দেবী কি করে লেখা? এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, যে এই পত্রগুলা রবীন্দ্রনাথের, এগুলা কাকে উৎসর্গ করে লেখা? ইন্দিরা দেবী, যে কিনা তার ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে, মানে প্রো প্রো বড় ভাই থাকে না, ওদের মেয়ে। আর তাকেই বিয়ে করছে পরে প্রমোদ চৌধুরী। এখন তাদের মধ্যে হয়তো একটা সম্পর্ক ছিল, দ্যাট ডাজেন্ট মিন যে বিয়ে হবে, কারণ সম্পর্কে তো মিলে না, তাই না? আমি বলবো যে এইজ কিভাবে মিলে গেল, তো এইজ মিলাটা স্বাভাবিক, কারণ ওই সময় আগের যুগে মানুষের কিন্তু অনেক মানে বেবি হইতো, ঠিক আছে? এখনকার সময়ের মতো না, ওই সময় মানুষের দেখতে যে তোমার যদি দাদা, নানা বা আরো পূর্ব পরিচিত মানুষদের সম্পর্কে জানো, দেখবা যে এক একজনের 14-15 জনের উপরে বাচ্চা ছিল। তো বাইচেও থাকতো না, নর্মালি দেখা যেত যে ফ্যামিলিতে এত মানুষজন বাঁচতো না। তার ভিতরে কারণ হচ্ছে যে ওই সময় এই যে ট্রিটমেন্ট, তারপর তোমার খাবার দাবার, দেশ তো অতটা উন্নত ছিল না, ওই সময় মানুষজন মারা যেত, দুর্ভিক্ষ কত মানুষ মারা গেছে, তাই না? না খেয়ে মারা গেছে কাঙালের মতো। দেখে যে তোমরা কিছু মুভি দেখবা, মুভিগুলো হচ্ছে তোমার এই যে তোমার কি কি আছে, অপুর সংসার, এটা একটা। তারপরে আরো কি কি আছে এরকম দুর্ভিক্ষের মুভি, কি যেন আছে, অশনি সংকেত, এটা একটা। এরকম আরো আছে কিছু মুভি দেখবা। এই মুভিগুলো সম্পর্কে অনেক কিছু আসে পরীক্ষায়, যেগুলার পরিচালককে বা এটা এটা থেকে তুমি ওই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবা। তারপর দেখো যে বিলাসী। তো যেটা বলতেছিলাম, এখানে প্রমোদ চৌধুরী কিন্তু এই যে চলিত রীতি নিয়ে কাজ করা শুরু করে, এবং উনিই সর্বপ্রথম ওই মানে চলিত রীতির প্রবর্তন করেন। দ্যাটস চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী, যার ডাক নাম হচ্ছে তোমার বীরবল। ওকে। আর এটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং কাহিনী শোনো। নর্মালি আমরা যখন ওই যে ক্লাস 8-এ থাকতে, তখন অপেরা মিনি আসছিল না, অপেরা মিনি, তখন তো ধরে যে অ্যান্ড্রয়েড ফোন গুলো বের হয় নাই আমাদের দেশে, তখন অব্দি অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো আমার মনে পড়ে আম্মুর একটা বাটন ফোন ছিল, যেটা তোমার অপেরা মিনি ইউজ করা যেত। তো আমি অপেরা মিনি দিয়ে ফেসবুকে প্রথম আইডি খুলছিলাম, যেখানে মানে আইডির নাম কি দিব বুঝতে পারতেছিলাম না। এবং তখন তো ধর একটা ক্রিঞ্জ ব্যাপার ছিল যে কেউ তার নিজের নাম দিত না, বরং এরকম উদ্ভট উদ্ভট নাম দিত। তো আমি আমার নাম দিয়েছিলাম বীরবল, যে প্রমোদ চৌধুরী নামের থেকে কপি করে নাম দিয়ে দিয়েছিলাম বীরবল। কিন্তু এখন জিনিসগুলো ভাবলে খুব হাসি পায়, যে মানুষ নিজের নাম রাখে এই ধরনের উইয়ার্ড উইয়ার্ড নাম দেওয়া হইতো। এখনো কিন্তু আছে, দেখবো অচেনা পাখি, তারপরে মানে কিরকম আছে না এরকম। এই জিনিসগুলা কিন্তু এখনকার সময় আর যায় না। তারপর দেখো যে তোমার বিলাসী, এটা হচ্ছে তোমার ভারতী পত্রিকা সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। তারপরে দেখো আমার পথ, যেটা কিনা রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত। মানব কল্যাণ, যেটা হচ্ছে মানবতন্ত্র গ্রন্থ সংকলিত হয়েছে। মাসি পিসির মধ্যে তোমার কয়েকটা জিনিস দেখো, পূর্বাশা পত্রিকার প্রথম প্রকাশ, তারপরে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে বর্তমানে আর কি যেটা প্রকাশ করা হয়। তারপরে 52 দিনগুলি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী থেকে নেয়া, এটা বঙ্গবন্ধুর লিখিত আত্মজীবনীমূলক বই, মনে রাখবা। এটার কত সালে রচনা করা হয়েছে, এটাতে কোন কত সাল থেকে কত সালের প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে, তারপর তোমার এটা কোন প্রকাশনী থেকে প্রকাশ পাইছে, কতগুলা ভাষায় তোমার এটা প্রকাশ করা হয়েছে, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। কিন্তু আমরা যখন জিকের তোমাদেরকে কিছু শিট দিব, এরকম দেওয়া আছে বঙ্গবন্ধুর লিখিত যে বইগুলা, আমার দেখা নয়া চীন, তারপর অসমত আত্মজীবনী, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর দেখো রেইনকোট, এটা হচ্ছে তোমার জাল স্বপ্ন স্বপ্নের জাল, ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, যে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা থেকে নেওয়া হয়েছে।
তারপর দেখো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা আমাদের সময় ছিল না, বাট তোমাদের ইয়েতে আছে, দ্যাট ইজ প্রচার পত্রিকা থেকে এটা নেওয়া বা প্রকাশিত হয়েছে। তারপর দেখো আহ্বান, এটা হচ্ছে বিভূতিভূষণের রচনাবলী থেকে নেওয়া। মহাজাগতিক ক্রিয়েটর হচ্ছে জলজ গ্রন্থের অন্তর্ভুক্ত, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে। তারপরে নেকলেস, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লে প্যারুরে, ফরাসি ভাষায় লে প্যারুরের থেকে নেওয়া। তারপর দেখো যে সোনার তরী, এটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেওয়া, একই নাম, মানে নাম কবিতা বলে না অনেকটা ওইরকম। তারপর দেখো বিদ্রোহী হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, ঠিক আছে, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। আর এইটা প্রকাশিত হয়েছে তোমার বিজলি পত্রিকায়, যেটা তখন আমরা বললাম বিজলি পত্রিকায় প্রকাশ পেয়েছে এই বিদ্রোহী কবিতাটা। তারপর দেখো প্রতিদান হচ্ছে তোমার বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তাহারই পরে মনে, এটা হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 18 বছর বয়স হচ্ছে ছাড়পত্র, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে। তারপর দেখো ফেব্রুয়ারি 1969 নিজ বাসভূমি থেকে নেওয়া, সেইগুলো মনে রাখবা। ওকে। তারপর দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে তাও একটা নাম কবিতা, যে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যর বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত। তোমাদেরকে আমি বাংলার প্রথম গ্রামার ক্লাসে বলছিলাম স্বর্গ মানে হচ্ছে কি অধ্যায়, ঠিক আছে, অধ্যায়। ওই যে উপসর্গ বললাম না, সেইটার থেকে আসছে। আর একটা স্বর্গ হচ্ছে নিচে আছে, সেটা হচ্ছে তোমার কি ওই যে হেভেন, তো সেটা ডিফারেন্ট জিনিস। আর যে বধ বা বধ, এটা মনে রাখবা, নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া। আর এই যে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক মহাকাব্য আর কি, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের, এটা তাকে আমি বলি যে মাইকেল মধু দাদু। ওকে। বলতো এই যে নীল দর্পণ, ঠিক আছে, নীল দর্পণ, এইটার ইংরেজি অনুবাদ করা হয়েছিল, যে অনুবাদটার নাম হচ্ছে তোমার ইন্ডিগো প্লান্টিং অফ মিরর। এটা কে লিখছে? বিউপির কোশ্চেন, বলতে পারবা? এটা কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তই, আমাদের সময় আসছিল এই কোশ্চেনটা। তারপর দেখো যে সুচেতনা, এটা হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। নুরুল দিনের কথা মনে পড়ে, যেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্য নাটক থেকে সংকলিত। তারপর দেখো লাল সালু হচ্ছে তোমার এই যে, এটার দরকার নেই, শাল দরকার নেই, ইউ ক্যান স্কিপ দিস পার্ট, শাল আসবে না। এনিওয়ে, এখন দেখো যে কবিতার ছন্দ, তার মধ্যে এই যে কবিতা টোটাল 12টার মধ্যে মাত্রাবৃত্ত ছন্দের 4টা, অক্ষরবৃত্ত 4টা এবং গদ্য ছন্দের 4টা। তো এগুলো মনে রাখবো কিভাবে, আমরা এই যে ছন্দ দেওয়া আছে দেখো, মাত্রাবৃত্ত ছন্দে যেগুলো, যে 4টা, সেগুলো মনে রাখবে এখানে এইভাবে, যে সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্রা। তার মানে এই যে সোনার তরী এটা একটা, বিদ্রোহী এটা একটা, প্রতিদান এটা একটা, 18 বছর বয়সে একটা, এই 4টা হচ্ছে তোমার কি কোন ছন্দে, এই যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, এবার মনে রাখবা, জাস্ট এই যেই তোমার লাইনটা মুখস্থ করলে হয়ে যাচ্ছে। তারপর দেখো অক্ষরবৃত্ত ছন্দ মনে রাখার উপায় কি, সেটা হচ্ছে সুচেতনাকে বিভীষণের পদ্মার অক্ষরে মনে পড়ে। তার মানে একটা হচ্ছে সুচেতনা, বিভীষণের প্রতি মেঘনাদ, পদ্মা, একটা হচ্ছে অক্ষরবৃত্ত। তো এগুলোই হইতেছে তোমার এই তাহারই পরে মনে, এটাও মনে রাখতে হবে, এই কয়েকটা হচ্ছে তোমার অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এই 4টা। তারপর আসো যে গদ্য ছন্দে রচিত কোনগুলো, তার মধ্যে এই যে কিংবদন্তি নুরুল ফেব্রুয়ারিতে গদ্যের ছবি তোলে, তার মানে আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটা। নুরুল দিনের কথা মনে পড়ে, যে এটা একটা। ফেব্রুয়ারি 1969, এটা একটা। তারপরে গদ্য ছন্দ, এই যে গদ্য ছন্দে রচিত, এই জন্য এই গদ্য ছন্দ কথা এখানে দেওয়া হয়েছে, মানে গদ্যের ছবি তোলে, তার মানে এটা গদ্য ছন্দ। লাইনের মধ্যেই দেখো তোমার ছন্দ দেওয়া, আর ছবি এটা একটা, ঠিক আছে। সো দিস ফোর আর গদ্য ছন্দে লিখিত, ঠিক আছে। তারপর দেখো গদ্য রচনার ভাষারীতি, এই যে এইখানে তোমার সাধুরীতির একটা প্রয়োগ আছে, আবার চলিত রীতির একটা প্রয়োগ আছে। তো সাধুরীতির প্রয়োগ কোনগুলাতে, তার মধ্যে প্রথমতই দেখো তোমার এই যে অপরিচিতা, গৃহ, বিলাসী, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই 4টা হচ্ছে সাধুরীতিতে। আর সাধুরীতির ভাষা নর্মালি বুঝতে প্রবলেম হয়, তাই না? মনে রাখবা কিভাবে বিলাসী অপরিচিত বাঙালির গৃহে প্রবেশ করলো। তো আমার কাছে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, এই যে ছন্দ যেগুলা, সেগুলো তোমরা মুখস্থ করবা। আর এই যে সাধুরীতির কোনগুলা, ইয়ে রীতির কোনগুলো, এগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিজ আর নট ইম্পর্টেন্ট, এগুলো থেকে আসবে না। তারপর দেখো গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকা, দিস ইজ মোর ইম্পর্টেন্ট, এই যে শব্দার্থ থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমরা এখানে গদ্যের মধ্যে যে সকল ইম্পর্টেন্ট শব্দার্থগুলো আছে, তারপর পদ্যের মধ্যে আছে, প্রত্যেকটা ধরে ধরেই কিন্তু এখানে ইনক্লুড করছি দেখো। তো একটু তোমাদের সাথে আলোচনা করি। অপরিচিতা যে গল্পটা, সেটার মধ্যে একটা শব্দ ছিল যে অভ্র। অভ্র মানে হচ্ছে এক ধরনের খনিজ ধাতু বা মিকা বলতে পারো। অন্নপূর্ণা মানে হচ্ছে অন্নে পরিপূর্ণা বা দেবী দুর্গাকে এখানে বোঝানো হচ্ছে। শেকরা, শেকরা কি করে? শেকরা হচ্ছে তোমার এই যে স্বর্ণকার, যারা পরখ করে যে স্বর্ণ ঠিকঠাক আছে কিনা, পরখ করতে আসছিল, স্বর্ণকার। মহানির্বাণ মানে হচ্ছে সব রকমের বন্ধন থেকে মুক্তি।
মহানির্বাণ, ঠিক আছে। লোক মানে হচ্ছে বিদায় পাওনা, লোক বিদায় মানে হচ্ছে পাওনা পরিশোধ, লোক বিদায় শব্দটা একসাথে আসবে পরীক্ষায়, এটা মানে হচ্ছে পাওনা পরিশোধ। তারপরে কোষ্ঠী পাথর, যে পাথর ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা যায়। ইয়ারিং, কানের ইয়ারিং বলে না, এটা তো তোমরা জানবেই মেয়েরা, এটা মানে হচ্ছে কানের দুল। কলি হচ্ছে পুরাণে, পুরাণ হচ্ছে একটা বই, ঠিক আছে, পুরাণে বর্ণিত, ওই যে হিন্দুদের জন্য পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগকে বলা হয় কলিযুগ। ওকে। তারপর আসো যে গন্ডুস, গন্ডুস মানে হচ্ছে এক কোষ জল, এক কোষ জল। স্বয়ংবরা, দিস ইজ ইম্পর্টেন্ট, মনে রাখবা, এটা তোমাদের এক কথায় প্রকাশ হিসেবে আসতে পারে, এক কথায় প্রকাশ হিসেবে আসতে পারে, দ্যাট ইজ যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে তাকে বলা হয় স্বয়ংবরা। গুড়ি গুড়ি মানে হচ্ছে দীর্ঘ নল বিশিষ্ট হুকা বিশেষ, যে আগের যুগে দেখতে না পুরুষরা তোমার হুকা খায়, হুকা টানতো সিগারেটের বদলে আর কি। তো ওই সময় তো আর সিগারেট অ্যাভেল ছিল না, ওই সময় ছিল তোমার কি জানো, বিড়ি। ওই সময় ছিল বিড়ি, মানুষজন বিড়ি খাইতো। 1 টাকা দিয়ে তোমার এক এক প্যাকেট পাওয়া যেত বিড়ি, বিড়ির দাম কিন্তু খুব কম, ঠিক আছে। তো ওই সময় আবার এরকম হুকাও ছিল যেগুলো তোমার এরকম নল সিস্টেম দিয়ে তো। এই উমেদারি, দ্যাট ইজ চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া, দ্যাট ইজ কল্ড উমেদারি। কনসোর্ট, সেটা হচ্ছে নানা রকমের বাদ্যযন্ত্রের ঐকতান। যদি জাহাঙ্গীরনগরে চান্স পাও তাহলে, যদি ইদানিং কম কনসার্ট, বাট আমি যখন চান্স পাই আসছিলাম শুরুর দিকে ফার্স্ট ইয়ারে, তখন এরকম হয়েছে যে আজকে অ্যাশেজ আসতেছে, কালকে শিরোনামহীন আসতেছে, পরশু তোমার মানে কি বলবো, যত ব্যান্ড আছে এক এক দিন এক একটা। মানে এইখানে তখন ফার্স্ট ইয়ারে আইসে আমি দেখলাম যে প্রতিটা দিন মুক্ত মঞ্চে মানে ফাংশন আর ফাংশন। এই, যদিও আমি খুব একটা দেখতে পারি নাই, কারণ ফার্স্ট ইয়ারে তোমার আমি একটু পড়াশোনার উপর সিরিয়াস ছিলাম সোফার। ধরো টিউটোরিয়াল মিউটোরিয়াল থাকতো তো, সেই জন্য আসা হইতো না খুব একটা। যদিও ওইটার ওইটার জন্য এখন লাভ পাইছি, কারণ ফার্স্ট ইয়ারে সিজি ওইটার ওই কারণে অনেক ভালো আসছে, 3.96 আসছে। সেকেন্ড ইয়ারে আসছে ও তোমাদেরকে তো বলি না, আমার সেকেন্ড ইয়ার রেজাল্ট দিছে 3.90। ফার্স্ট ইয়ারে ছিল 96, বাট এখন আসছে 3.90। তো যদিও ডাউনে গেছি, এটার পেছনে কারণ হচ্ছে আমার গত ব্যাচের যেটা পিক টাইম, ওই টাইমে কিন্তু আমার ফাইনাল চলতেছিল। তো দ্যাটস ওয়াই আমার একটুখানি কমছে। বাট এবছর ভাবছি আবার বাড়াইতে হবে, টার্গেট আছে 4 নিব, বাট দেখা যাক কত হয়। যদিও প্রতিবার 4 টার্গেট করি, 4 টার্গেট করতে গিয়ে একটুর জন্য মিস হয়ে যায়, কেন জানি। আর ইকোনমিক সাবজেক্ট টাফ সাবজেক্ট, এখানে রেজাল্ট ধরে রাখা আসলে টাফ। এনে দোয়া করবা তাইলেই হবে। তারপর দেখো যে সওগাত, এটা হচ্ছে উপঢৌকন, মানে ভ্যাট, ঠিক আছে, উপঢৌকন বা ভ্যাট। এই ভ্যাটের পূর্ণরূপ তো জানো তাই না, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কি পরোক্ষ না প্রত্যক্ষ বলো তো, ভ্যাট? তোমরা যে ভ্যাট দাও এটা কি পরোক্ষ না প্রত্যক্ষ? এগুলো আসবে কিন্তু জিকে তে, পরীক্ষা আসে। যদি এফবিএস এ পরীক্ষা দাও বা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, এই ধরনের কোশ্চেন দিতে পারে। অন্তঃসলিল মানে হচ্ছে অভ্যন্তরে জল বিশিষ্ট। এই যে তোমরা, সলিল শব্দের অর্থ কি, এটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সলিল শব্দের অর্থ কি বলো তো, সলিল শব্দের অর্থ কি? হুম, সলিল শব্দের অর্থ হচ্ছে যে তোমার জল, বুঝছো? ওই যে বলে না কেউ যে যখন তোমার জলে পুড়ে মারা, জলে তো আর পুড়ে মারা যায় না, জলে ডুবে যখন মারা যায় তখন কি বলে, সলিল সমাধি হয়ে গেছে, সে সলিল সমাধি। তো সলিল সমাধি মানে হচ্ছে জলে ডুবে মরে গেছে। ওকে। তো অন্তঃসলিল মানে হচ্ছে যে অভ্যন্তরে জল বিশিষ্ট। এরপর আসো বিলাসী, এটার মধ্যে একটা মনে রাখবা, দ্যাট ইজ জো। জো মানে হচ্ছে উপায়, ঠিক আছে, উপায়। আমার পথ, এখানে তোমার কুর্নিশ মানে হচ্ছে অভিবাদন বা সম্মান প্রদর্শন। মেকি মানে হচ্ছে মিথ্যা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সম্মার্জনা মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা মানে হচ্ছে অগ্নি পতাকা। কান্ডারি হচ্ছে কর্ণধার বা মাঝি বা নাবিক। উপড়ে ফেলা হচ্ছে উচ্ছেদ করা। বেদ বাক্য হচ্ছে পরম সত্য। পরাবলম্বন মানে হচ্ছে পরনির্ভরতা, ঠিক আছে। আচ্ছা, মানব কল্যাণের মধ্যে তোমার এই যেগুলো পড়তে হবে, অনুগৃহীত বা মানে হচ্ছে অনুগ্রহ বা অনুকূল্য পেয়েছে এমন। মনীষা হচ্ছে বুদ্ধি মনন প্রতিভা, ঠিক আছে। রেশনাল মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন। আমাদের ইকোনমিক্সে এই যে তোমার কয়েকটা প্রিন্সিপাল আছে, তার মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে যে আহ মানুষের যে ডিসিশন সেটা রেশনাল হইতে হবে। পিপল টেক রেশনাল ডিসিশন, মানে তারা যৌক্তিক আচরণ করতে হবে, তাহলে ইকোনমিক্সের এই থিওরি গুলা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। যেমন একটা থিওরি হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়লে আমরা কম কিনি, তাই না? বেসিক একটা ল অফ ডিমান্ড, ডিমান্ড কমে যায়। তো এটা আসলে কার জন্য প্রযোজ্য, যে মানুষটা আসলে বিচার বুদ্ধি সম্পন্ন বা রেশনাল তার জন্য। এখন এক মানুষ আছে যে ধরো দাম বাড়লেই কিনে, কমলে কিনে না, মানে এটা হচ্ছে হেয়ার স্টাইল। ধরো পানির দাম বলতেছে, পানির দাম, এ ধরো পানির বোতল সাপোজ,
ফ্রেশ বা স্পা, হোয়াট এভার ইট ইজ। তো পানির বোতলের দাম এখন বর্তমানে কিন্তু 2 লিটারের দাম 40 টাকা। কয়দিন পর দেখবো 45 টাকা হয়ে গেছে। সেই 40 টাকা এখন একার ডিসিশন যদি হ্যাঁ 40 টাকা কিনবে না, হ্যাঁ 50 টাকা হইলে কিনবে। বা যদি ধরো 30 টাকা হয়ে গেছে কমে, হ্যাঁ তাও কিনবে না, কমে গেছে এখন আর কিনবে না, হ্যাঁ তো রেশনাল নয়, তো অযৌক্তিক আচরণ, পাগল এক কথা বলতে পারো আর কি। তো মানুষ সে উচিত সব ক্ষেত্রে রেশনাল ডিসিশন নেওয়া। ওকে, সোপান মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, সোপান মানে হচ্ছে সিঁড়ি। তোমরা জিজ্ঞেস করতে পারো না যে ভাইয়া আপনি পড়ান বাংলা, এর মধ্যে অন্যান্য টপিকের ভিতরে কেন, মানে অন্যান্য টপিক নিয়ে কেন আলোচনা করেন? অ্যাকচুয়ালি আমরা তো পড়ার মধ্যে যখন একই জিনিস পড়বো তখন দেখবা যে কনসেন্ট্রেশন চলে যায়। আর পড়া, আমি যেটা মনে করি, তুমি পড়ার ক্ষেত্রে একটা রুলস মেনটেন করবে, দ্যাট ইজ 8-8-8। ঠিক আছে, 3টা 8-এর রুলস যদি মেনটেন করতে পারো তাহলেই হচ্ছে। সেটা কিরকম? ধরো দিনে তো 24 ঘন্টা, কি ব্যাপার, কি কাজ করতেছে না কেন? ওকে, এখন হচ্ছে ধরো দিনে হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টাকে তুমি 3টা পার্টে ভাগ করতে পারো, 8-8-8, মানে 8 ঘন্টা তুমি পড়বা নো ম্যাটার হোয়াট, পড়াশোনার উপরে থাকতে হবে অ্যাডমিশনের জন্য। বাকি 8 ঘন্টা তোমার ঘুমাইতেই হবে। বলবো যে ভাই আমি তো 6 ঘন্টা ঘুমাই, আমি বেশি ঘুমাই না, দ্যাট মিনস ইউ আর ইন প্রবলেম। অ্যাকচুয়ালি 6 ঘন্টা ঘুমাইলে মানুষের মাথা ঠিকঠাক কাজ করে না। আমি যেটা মনে করি, আফটার অল উই আর বাঙালি, আমাদের 8 ঘন্টা ঘুম হলে পারফেক্ট একটা, মনে হয় যেন মাথা ঠান্ডা। আর কোন রকম যদি এটার থেকে কম হয়ে যায়, দেখবা যে দিনের মধ্যে তোমার ঘুম পাইতেছে, কাজে মন ভালো টিকতেছে না, এরকম। সে 8 ঘন্টা পড়বা, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই, 8 ঘন্টা ঘুমাবা, বাকি 8 ঘন্টা হচ্ছে তুমি আদার্স যে কোনো কাজ, এনিথিং, মানে এনিথিং, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আই ডোন্ট মাইন্ড। তো সেটা কিরকম, তুমি এই 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ফোন টিপা, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান ডু এনিথিং। বাট এই 8 ঘন্টা এবং এই 8 ঘন্টার মধ্যে যেন এইটার ইম্প্যাক্ট না পড়ে, ইম্পসিবল, এটার ইম্প্যাক্ট যেন না পড়ে। তো এটা হচ্ছে বিষয়। অনেকে বলো না যে ভাই কয় ঘন্টা পড়বো, সে উইয়ার্ড করছেন। অ্যাকচুয়ালি যারা ভালো স্টুডেন্ট তারা কখনো এটা চিন্তা করে পড়ে না যে আমি এত ঘন্টা পড়বো। তুমি যদি এটা চিন্তা করে পড়ো যে হচ্ছে আমি আজকে 8 ঘন্টা পড়বো, তার মানে তুমি পড়ার সাথে এরকম করতেছো যে মানে কম্প্রোমাইজ করতেছো যে পড়ার উপর একটা জিনিস দিতেছি, তাহলে আমার 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 সময়ের অনেক মূল্য, so আমি পড়ার উপর দিব না, এই জন্য পড়ার উপর আমি এত ঘন্টা দিব, এরকম থিঙ্ক করতেছো। অ্যাকচুয়ালি পড়ার উপরে তোমাকে, তুমি যদি বেশি সময় দাও এটা তোমারই লাভ, তোমার নিজের স্কিল ডেভেলপ হবে বা তুমি নিজে ভালো করবে। তো ভালো স্টুডেন্টরা কখনো এরকম থিঙ্কই করে না যে আমি অ্যাকচুয়ালি 8 ঘন্টা পড়বো না 6 ঘন্টা পড়বো না 5 ঘন্টা পড়বো। এটা সবার নিজস্ব ক্যালিবারের উপরে ডিপেন্ড করে। যেমন দেখো, আমি নর্মালি আদার্স টাইমে খুব একটা পড়ি না নিজের ডিপার্টমেন্টের পড়া, বাট পরীক্ষার আগে এমন এক পড়া দেই, ওইটা দিয়ে কাভার হয়ে যায়। তো দ্যাট ডাজেন্ট মিন যে এইভাবেই করতে হবে। যাদের এরকম একবারে হয় না তাদেরকে ডিসিপ্লিন ওয়েতে পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখবা, কেউ যদি ডিসিপ্লিন থাকে তাকে হারানো অসম্ভব। মানে আমি যেটা জিনিস ফেস করছি লাইফে, ইভেন আমার এক্সপিরিয়েন্স হয়েছে জিনিসটা, যে আমি হচ্ছে গিয়া তোমাদের ব্যাপারে ডিসিপ্লিন হইতে পারি, বাট আমার নিজের পড়াশোনার ব্যাপারে কিন্তু আমি ডিসিপ্লিন না। আমি হচ্ছে গিয়ে ওই যে পরীক্ষার আগের রাতে না খায়া না ঘুমায়া ওরকম পড়া, ওই টাইপের। বাট আদার্স টাইমে আমার খবরও থাকে না ডিপার্টমেন্টের পড়াশোনা নিয়ে। বাট ধরো যে কনসেপ্ট ক্লিয়ার রাখি, লাইক রেগুলার ক্লাস করি, আই ডোন্ট মিস ক্লাসেস। আমার মনে পড়ে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার চলতেছে, আমি সোফার 2টা ক্লাস মিস করছি এখন অব্দি এই 2 বছর। তো ওই 2টা ক্লাস হচ্ছে বাই মিস্টেক, মানে দেরি হয়ে গেছে, পরে সারা ক্লাসে ঢুকতেই দেয় না, এরকম অবস্থা হয়ে গেছে। সো ক্লাস করবা রেগুলার, যদি যেখানে থাকো, ধরো আমার কাছে তোমরা পড়তেছো, যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, রেগুলার ক্লাস করে, এটা আসলে একটা ব্যাপার, এটা তোমাকে মোরলেস অনেক বেশি হেল্প করবে। আর আরেকটা জিনিস যেটা, তোমরা রেশনাল ডিসিশন নিবা, যে তুমি তোমার নিজের ক্যালিবার অনুযায়ী পড়বা। কখনো থিঙ্ক করবা না যে আমি আজকে 8 ঘন্টা পড়ছি তার মানে আমি অনেক বড় কিছু পাই গেছি। তোমার ইচ্ছে হলে তুমি আর 10 ঘন্টা পড়ো, কে না করছে। আর যদি ইচ্ছা করে তুমি 4 ঘন্টা পড়ো, বাট তোমার যে টার্গেট সেটা যেন ফিল হয়, যে তুমি আজকে টার্গেট করছো এই টপিকটা শেষ করবো, ওইটা যেন শেষ হয়, মানে টপিক বেসড একটা রুটিন মেনটেন করবা। দ্যাট ইজ এ ওয়াইজ ডিসিশন। ওকে, নেক্সট আসো, সেটা হচ্ছে যে মাসি পিসির মধ্যে প্রথমে দেখো শালতি। এটা মনে হচ্ছে এক ধরনের নৌকা, যেটা কিনা তাল কাঠের তৈরি বা শাল কাঠ নির্মিত। ওকে, এই যে ইদানিং আবার তাল বেরোইতেছে, তোমরা তাল পছন্দ করো? হুম, আমার কিন্তু ফেভারিট এই পানি তাল, আমার ভালো লাগে। ইনফ্যাক্ট আমি রেগুলার খাই, আমি ভ্যানে দেখলেই হবে, আমার আর কেউ আটকে রাখতে পারবে না। আগে তো নানু বাড়ি যাইলে হচ্ছে তোমার, আমাদের নানু বাড়িতে আবার দিকে, মানে বিলের ওই পারে কিছু তাল গাছ ছিল, মানে খাল পার বলি আমরা ওইটাকে। ওইখানে প্রতিবারই এরকম, মানে সিজন আসলে তাল হইতো।
তা আমরা গিয়া এক লোককে মানে নানু বাসায় বেড়াইতে গেলে আমরা গিয়া এক লোককে নিয়ে আসতাম, যে তাল পাড়ার জন্য এবার গাছে উঠতে পারতো, টুনারে নিয়ে গিয়ে তাল পারতাম, মানে পুরো উঠান, উঠানের প্রায় এক সাইড ঘুরতে যেত তালে, অনেকগুলা গাছ তো একবার প্রায় নিয়ে আসতো। আর যে যা ইচ্ছা খাইতে পারে, ওখান থেকে কিছু সেল করা হইতো, বাট আদার্স যা ইচ্ছা সে খাইতে পারে আর কি, এরকম। আর নানু বাড়িতে একটা জিনিস খেয়াল করবা, তোমরা দাদু বাড়িতে তোমাদের জিনিসগুলোর উপর তোমাদের যেই নর্মালি ছেলেদের যেটা, তাদের দাদু বাড়িতে তাদের অকুপেশন বেশি থাকার কথা না, যে সে চাইলেই ডাব পাড়ে দিবে, সে চাইলেই ওইটা পারবে সে পারবে, আসলে এটা থাকে মানে লিগালি তো তারই অ্যাকচুয়ালি। কিন্তু ধরো বেড়াইতে গেলে, ধরো আমি দাদু বাড়িতে গেছি, আমার কিন্তু ডাব খাওয়ার ইচ্ছা করে কিন্তু পাড়ার মানুষ পাই না, আবার দেখি যে ওরাও খুব একটা পজিটিভলি নিতেছে না, কি দরকার আছে, কিন্তু নানু বাড়িতে গেলে ওরাই বলে যে চলো ডাব খাই আসি, চলো এটা পারে আসি ওইটা পারে আসি, বা আম টাম এনিথিং। তো এই জিনিসগুলো হয়তো ছেলেরা বুঝবা, মেয়েরা বুঝতে পারবো না, বাট এটা দেখছি যে নানু বাড়িতে বেশি কেয়ারটা আসে দাদু বাড়ির তুলনায়। দাদু বাড়ি হয়তো ভাবে যে নিজেরই জিনিস নিজের কি পারবো, এরকম। এনিওয়ে, তারপর আসলে যে বেমক্কা, যেটা মানে হচ্ছে যে স্থান বহির্ভূত, এটা মনে রাখবা। তারপর সমত্ব মানে হচ্ছে সমর্থ, এটাও পরীক্ষা আসছিল। পাশুটে মানে হচ্ছে ছাই বর্ণ বিশিষ্ট, ঠিক আছে। ব্যঞ্জন মানে হচ্ছে রান্না করার তরকারি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাজারে তোলা মানে হচ্ছে বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা, বাজারের তোলা এখানে। এটা এমন না যে বাজারে কোনো কিছু তুলছে, এটা না। বাজার থেকে কোনো কিছু যদি তোলা হয় তার মানে সেটা কি, সেটা চাঁদা তোলা হয় বা খাজনা তোলা হয় সেইটা। থান মানে হচ্ছে পার শূন্য সাদা ধুতি। গুটি সুটি মানে হচ্ছে জড়ো সড়ো, ওই যে বলে না যে গুটি সুটি হয়ে বসেছিল। তারপর দেখো যে 52 দিনগুলি, যেটা অসমতাত্ত্ব আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে, এটার মধ্যে সুপারি, বাংলায় কি লিখছে এটা, সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। সুপারভিশন শব্দ থেকে এই সুপারিনটেন্ডেন্ট শব্দটা আসছে। সুপারভিশন মানে হচ্ছে তত্ত্বাবধান করা, ঠিক আছে। আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি, দ্যাট ইজ রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা। যে ব্যুরোক্রেট কারা বাংলাদেশের যদি বলি, কাদেরকে তুমি আমলা বলবা? বিসিএস ক্যাডাররাই তো পরবর্তীতে সচিব টচিব হয়, এরাই হচ্ছে আমলা। ওকে। প্লুরিসিস মানে হচ্ছে বক্ষব্যাধি, মানে বক্ষব্যাধি, ঠিক আছে। তারপর রেডিওগ্রাম মানে হচ্ছে বেতার বার্তা, ব্যারাক মানে হচ্ছে সেনানিবাস, এবং প্যালপিটিশন মানে হচ্ছে হৃদকম্পন। ফতোয়া, ফতোয়া বলি না, এই যে ফতোয়া দেওয়া হয়েছে এরকম। ফতোয়া মানে হচ্ছে ইসলাম ধর্মশাস্ত্র সম্মত সিদ্ধান্ত বা রায়। তারপর দেখো রেইনকোট, রেইনকোটের মধ্যে জেনারেল স্টেটমেন্টের, এটাও তো ওটা ছিল 52 দিন, এটা হচ্ছে রেইনকোট। এখানে দেখো রেইনকোটের মধ্যে বলা হয়েছে যে জেনারেল স্টেটমেন্ট, দ্যাট ইজ সাধারণ বিবৃতি। মিসক্রিয়েন্ট মানে হচ্ছে দুষ্কৃতকারী। তারপর হচ্ছে খানসামা মানে হচ্ছে পরিচারক বিশেষ। তোয়াজ মানে হচ্ছে তোষামোদ করা। এই তোষামোদ করা থেকে একটা বাগধারা আসছিল আমাদের সময়, একটা বাগধারা আসছিল বিউপিতে, মনে পড়ে। আর এই যে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, ক্লাস তো একটু ইন্টারেক্টিভ হইলে ভালো হয়, তাই না? আমি বিউপির যখন পরীক্ষা দিব, আমার সবকিছু পড়া শেষ, কিন্তু এই যে মুখস্থ পার্ট, বাগধারা, এক কথায় প্রকাশ, সমর্থ শব্দ, এটি পড়তে আমার প্রচুর বিরক্ত লাগতো, মানে আমি এটি পড়তাম, পছন্দই ছিল না। কিন্তু আমি তো আবার অন্য দিক থেকে চালাক আছি, সেটা কি করছি দেখো। বিউপির পরীক্ষার ডেট বারবার পিছিয়ে দিছিল। তো এই যখন পরীক্ষার ফাইনাল ডেটটা দিল, আমি জানি যে পরশু আমার পরীক্ষা বিউপিতে। আমি করছি কি, যে আমার এতদিনে তো গ্রামার, তুমি দেখো গ্রামার যা শিখছো তুমি এখন নতুন করে পড়ে তুমি নতুন কিছু শিখবা না, আগের যা আছে তাই, পারলে পারবা না পারলে নাই। কিন্তু এখন যদি তুমি ভোকাবুলারি যেগুলো পড়ো না সেগুলো যদি পড়ে ফেলো, তোমার সারা জীবনের জন্য না মনে না থাকলেও অ্যাটলিস্ট পড়া যদি পড়ো এখন, আজকে পড়লে আগামী 2 দিন তো মনে থাকবে। তো আমি ওইটারই ফায়দা নিছিলাম। এই বাগধারা, তারপরে তোমার এক কথা প্রকাশ, তারপরে তোমার এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এটিএম বইটা থেকে যে শেষে দেখবা যে প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চেন দেওয়া আছে, বিসিএস ইউনিভার্সিটি সবগুলা। হারাও ভাবে পড়ছি, তাও কিভাবে পড়ছি, রাত্রেবেলা তোমার পুরোটা পড়ছি, সেখানে কোনো মার্ক করি নেই। রাত্রেবেলা পুরোটা পড়ে গেছি, যা যা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার যতগুলো কোশ্চেন আছে সবগুলা বাগধারার মধ্যে, ইয়ের মধ্যে যা আছে। সকালবেলা ওইটা ভোর ভোর ঘুমিতে করতে আছে, রাত্রে যেহেতু পড়ছি এখন অ্যান্সারটাকে ঢাইকে দেখি যে আমি এমসিকিউ পেন্সিল দিয়ে দাগে সলভ করতে পারতেছি না, মানে আমি রাত্রে যেহেতু পড়ছি এখন আমার মনে আছে কিনা, পরীক্ষার মতো দিচ্ছি। দেখলাম যে আমি প্রায় 80% পারছিলাম, বাকি 20% রাত্রে পড়ার পরও এখনো ভুল করতেছি, এরকম হয়েছে। ওগুলাকে সুন্দর করে মার্ক করে রাখছিলাম। ওগুলাকে আবার পরের দিন আবার সকালবেলা রিভিশন দিছি পরের দিনে। পরীক্ষা দিতে গেছি বিউপিতে, বাগধারা দুইটা আসছে, দুইটাই দিয়ে ওখান থেকে হুবুব চলে আসছে কমন। কে আর ভুল করে, এই যে তোষামোদ করা এটা আসছিল, বুঝছো? তারপর দেখো কসরত মানে হচ্ছে কায়দা, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, আতাত মানে হচ্ছে পরস্পর বন্ধুত্ব বা সম্ভব, ওই যে আতাত ছিল তার সাথে আমার খাতির ছিল, আতাত, ঠিক আছে। এরপর দেখো যে নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটার মধ্যে একটা হচ্ছে যশ বা সুনাম, খ্যাতি, ঠিক আছে। হিতকর মানে হচ্ছে উপকারী,
দিস ইজ ইম্পর্টেন্ট। তারপর আসো যে গৃহ, এখানে তোমার সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে নিকেতন মানে হচ্ছে বাড়ি, গৃহী মানে হচ্ছে গৃহে বসবাসকারী, তারপর বাটি মানে হচ্ছে বাড়ি, ঠিক আছে। কূপ মুন্ডুক, দিস ইজ ইম্পর্টেন্ট। কূপ মুন্ডুক মানে হচ্ছে স্বল্প জ্ঞানী। আরেকটা কথা মনে রাখবা, এ লিটল লার্নিং, LEARNING, ঠিক আছে, ইজ এ ডেঞ্জারাস থিং। এটা কিন্তু আসলেই বাস্তব, ঠিক আছে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এই যুক্তিটা কার? আলেকজান্ডার পোপ তার। মানে দেখবা অনেক সময় অনেক মানুষ আছে জানে না, তারা এমন এমন কিছু ডিসিশন নেয় যেটা কিন্তু আলটিমেটলি অনেকের জন্য অনেক ধরনের ক্ষতি সাধন করে। দ্যাটস এটা বলা আর কি, যে একজন শিক্ষিত মানুষকে কেন তোমার দায়িত্ব দেওয়া উচিত, বা যে জানা শুনে, এটাই মেইন কারণ। দেখবো যে অনভিজ্ঞ কাউকে কোথাও দায়িত্ব দিলে সেখানে কিন্তু বিঘ্ন ঘটে। ওকে, তারপর দেখো প্রফুল্লমুখী মানে হচ্ছে আনন্দিত, অম্রবতী মানে হচ্ছে স্বর্গ, তারপর দেখো নরাকার মানে হচ্ছে মানুষ স্বরূপ, শান্ত মানে হচ্ছে শ্রান্ত মানে হচ্ছে কাজ করে ক্লান্ত। ওকে, এরপর দেখো যে উপাদেয় মানে হচ্ছে সুস্বাদু, অন্তপুর মানে ভেতর বাড়ি, দিস ইজ ইম্পর্টেন্ট। অন্তপুর মানে হচ্ছে ভেতর বাড়ি, যথোচিত মানে হচ্ছে যথার্থ, অধীশ্বর মানে মালিক, মনোহর মন হরণকারী, কুলীন মানে হচ্ছে উচ্চ বংশজাত, মেদিনী মানে হচ্ছে পৃথিবী, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে প্রচুর। মেদিনী মানে হচ্ছে পৃথিবী, কালেবর হচ্ছে দেহ বা শরীর, অমা নিশীথ অন্ধকার রাত্রি, এই যে নিশীথ মানে নিশি মানে রাত্রি, নিশীথ মানে রাত্রি, এটা মনে রাখবা। অসূর্য স্পর্শা, এটাও কিন্তু পরীক্ষা আসে। অসূর্য স্পর্শা মানে হচ্ছে সূর্যের আলো দেখতে পায় না এমন। নায়েব মানে হচ্ছে ফার্সি শব্দ এটা, প্রতিনিধি হিসেবে, ঠিক আছে। নায়েব মানে হচ্ছে প্রতিনিধি। আহ্বান, এখানে তোমার চকত্তি মহাশয়, যে চকত্তি মানে হচ্ছে পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ। অন্ধের নেরি মানে হচ্ছে নরি মানে হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন, ওই যে বুড়ির যে একটা লাঠি ছিল সেটা হচ্ছে অন্ধের নরি বলতে পারো। গোলাপ পোড়া মানে হচ্ছে গলা, গোলা ভরা, ওই যে তোমাদের গ্রামে যাদের আত্মীয় স্বজন আছে দেখবা, এই যে যখন চাল ডাল হয়, ওই চালগুলার গায়ে বড় একটা ইয়ার ভিতরে রাখে, গামলার মতো, ওটা গামলা না অ্যাকচুয়ালি, বড় বিশাল কলা বলে আমাদের, আমার দাদু বাসায় আছে কলা, বুঝছো? কলার মধ্যে দেখতাম চাল ভরা, এরকম কয়েক মন চাল আর তৈরি। গোলা পোড়া মানে হচ্ছে গোলা ভরা। আমাদের ওইদিকে আবার তোমার ওই যে গৃহস্থালী জমি অনেক, তো এখানে চাষাবাদ হলে প্রচুর ডাল চাল এগুলো ভরে থাকে, উঠান ভরে থাকে। আমি মাঝে মধ্যে যখন যাই, মাঝে মধ্যে কি আমি বাড়ি গেলে দাদু বাসায় যাওয়া হয়। আমার দাদা দাদু আল্লাহর রহমতে এখনো জীবিত, হজ করে আসছে। তো ওইখানে গেলে তোমার দেখি যে বাসার যে আশপাশের এখানে চাল টাল ভরাই সবসময় থাকে। গিয়ে খালি বলি এগুলোর এমন করে রাখার কি দরকার আছে, তো এই আর কি। তারপর দেখো নাওয়া মানে হচ্ছে রোয়াক বা বারান্দা, জ্ঞাতি মানে হচ্ছে একই বংশজাত ব্যক্তি। তো এই যে নাওয়া শব্দটা মনে রাখবে, এটা পরীক্ষা আসে। ওকে, মহাজাগতিক ক্রিয়েটরের মধ্যে তোমার একটা শব্দ যেটা হচ্ছে গ্যালাক্সি, মানে হচ্ছে ছায়াপথ, ঠিক আছে। উম তারপর দেখো কিউরেটর মানে হচ্ছে জাদুকর রক্ষক, এটাও পরীক্ষা আসছিল। কিউরেটর মানে হচ্ছে জাদুকর রক্ষক। দুইটা বেসিক জিকে কোশ্চেন করি, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি? বরেন্দ্র জাদুঘর, এটা কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। রাজশাহী। এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? 1610 সালে। বাট পয়েন্ট টু বি রিমেম্বার, বিউপিতে তুমি পরীক্ষা দিবা আর বাংলাদেশে কোন জাদুঘর কোথায় অবস্থিত এটা তুমি জানো না, সেটা যেন না হয়। বাংলাদেশের জাদুঘর থেকে, এই যে জাদুঘর থেকে, মিউজিয়াম থেকে বিউপিতে 100% একটা জিকে কোশ্চেন থাকেই। তো লিস্ট আকারে তোমাদেরকে শিট দিব, এখান থেকে পড়ে নেবা যে জাদুঘর কোনটা কোথায় অবস্থিত, ঠিক আছে। জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায়, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়, এই বরেন্দ্র জাদুঘর কোথায়, তারপরে এইগুলো আসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে। এরপর আসলে যে নেকলেস, নেকলেস গল্পের মধ্যে এরকম কনভেন্ট মানে হচ্ছে মিশনারিদের আবাস, ঠিক আছে। মর্সিয়া মানে হচ্ছে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মর্সিয়া সম্বোধন করা হয়। মানে মর্সিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরুষদেরকে মেন করা হলো। বল নাচ কি? বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ফ্রা মানে হচ্ছে ফরাসির মুদ্রার নাম। তোমরা কি এই শব্দটার সাথে পরিচিত? বলো তো এটার উচ্চারণ কি? TSAR, এটার উচ্চারণ কি?
বলতে পারবা? এটা মানে হচ্ছে জার, মানে উচ্চারণটা হচ্ছে জার মানে প্রধান। ঠিক আছে, যেমন এই যে দেশের প্রধানকে তুমি কি বলো? প্রেসিডেন্ট বলো, বা রাজা, কিং রাজা বলো, এরকম। এই জার কোন দেশের রাজাকে বলা হইতো জার? বলো তো, কোন দেশের রাজাকে জার বলা হয়? রাশিয়া, ঠিক আছে। তারপর কাইজার বলা হয় কোন দেশেরটাকে? ফ্রান্সটাকে মেবি কাইজার বলা হয়, না জানি জার্মানি। যাই হোক, এটা আমার এখন মনে পড়তেছে না। জিকের মধ্যে তোমাদেরকে এটা পড়তে হবে। ইনফ্যাক্ট এটা বিউপিতে একবার কোশ্চেন আসছিল এই কোশ্চেনে, যে এই দেশে বলা হচ্ছে তোমার রাজা, অন্য দেশে বলা হচ্ছে এরকম, তাহলে এই যে জার এটা কোন, মানে এই রাশিয়াতে বা এই দেশে কি বলা হবে? সেটার অ্যান্সার ছিল জার আর কি। ঠিক আছে, এই ধরনের একটা কোশ্চেন ছিল জিকের মধ্যে। তোমাদেরকে আমি জাস্ট ইনসাইড দেওয়ার ট্রাই করতেছি যে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা আসছিল। এনিওয়ে, এরপর দেখো যে সোনার তরী, সেটা হচ্ছে গর্জে মানে হচ্ছে গর্জন করে, ভাড়া ভাড়া মানে হচ্ছে ধান রাখার পাত্র। ওই যে ধান রাখার পাত্র নিয়ে একটু আগে আমরা বললাম না, দাদু বাড়িতে ছিল, ওইটাকে ভাড়া ভাড়া বলবো আর কি। ঠিক আছে, ঘুরধারা মানে হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবাহ। খড়পরশা মানে হচ্ছে ধারালো বর্ষা। তারপর দেখো, এই বর্ষা শব্দের ইংরেজি হচ্ছে স্পিয়ার। শেক্সপিয়ার শব্দটা আছে না, মানে ইংলিশ সাহিত্যের যিনি প্রমিনেন্ট শেক্সপিয়ার, তো এই যে SPARE স্পিয়ার, এই স্পিয়ার পার্টটা মানে হচ্ছে তোমার বর্ষা। অনেকেই শেক্সপিয়ার বানানটা ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারে না, এটা কিন্তু একটা প্রবলেম। বিশেষ করে ভাইবা বোর্ডে যদি তুমি ভুলভাল উচ্চারণ করো রে, তোমার BCS ওইখানেই শেষ, তবে কি বের হও তুমি এখান থেকে। দিস ইজ, মনে রাখবা। থরে বিথরে মানে হচ্ছে স্তরে স্তরে। রাশি রাশি মানে হচ্ছে অজস্র। ঠিক আছে, তারপর দেখো বিদ্রোহী, এটার মধ্যে নেহারি হচ্ছে প্রত্যক্ষ করে। মহাপ্রলয় মানে সৃষ্টির ধ্বংসকাল। নটরাজ মানে হচ্ছে মহাদেবের আরেক নাম। টপর্ধ, ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। টপর্ধ এটাকে তুমি টর্পেডো বলতে, টর্পেডো না, এটা হচ্ছে টর্পেডো। সরি, আমি একটু ভুল উচ্চারণ করছি, টর্পেডো। এই যে দেখবা, তোমরা কিছু মুভি দেখছো নাকি কখনো, এই যে যেখানে তোমার ওগুলাকে কি বলে, কি বলে জানি ওটা রে, পানির নিচে দিয়ে যে যায় এই জাহাজটারে কি বলে, কি কি জানি বলে এটা রে, নৌযান রে, ভুলে গেলাম কেন। ওই যে নৌ, বাংলাদেশে তো সাবমেরিন। নাই। সাবমেরিন। ইয়েস, সাবমেরিন বলে, হ্যাঁ। সাবমেরিন থেকে যে অস্ত্রটা তোমার নিক্ষেপ করে সেটাকে বলা হয় টর্পেডো। মুভিতে দেখবা যখন একটার একটা এরকম ই করে, সেটার টর্পেডো নিশান করবে, টর্পেডো ইজ কামিং, টাইম দেখে এত সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হবে, তখন কি করে ওরা, বাবল ছড়ায়, এরকম কিছু ব্যাপার আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সাবমেরিনের টেকনোলজিটা কিন্তু খুবই ডেভেলপড, মানে এখানে তো তাদেরকে ডিটেক্ট করা যায় না। তুমি যে পানির, নর্মালি পানির উপরে কোনো কিছু থাকলে সেটাকে ডিটেক্ট করা যায় রাডারের মাধ্যমে, কিন্তু পানির নিচে ডিটেক্ট করা যায় না। এই জন্যই কিন্তু এটা দিয়ে অনেক ধরনের বড় বড়, মানে ক্ষমতাশীল যেই দেশগুলা, বিশেষ করে রাশিয়া, আমেরিকা, চায়না, ইন্ডিয়ারও আছে যদিও এগুলা গণার যোগ্য না, কয়েক, তো এইগুলা দিয়ে আর কি তোমার প্রোটেক্ট করা হয়। ভীম মানে হচ্ছে তোমার ভীষণ। তারপর নিবাস, ভীম ভীম এখানে কার নাম? ভীম হচ্ছে ওই যে মহাভারতে, তোমার মহাভারত দেখছো নাকি তোমরা? এখানে আরেকটা শব্দ আছে দেখো, এই যে ধর্মরাজ মানে হচ্ছে যুধিষ্ঠির। ভীম ভীম হচ্ছে এই যে যুধিষ্ঠির। তারপরে তোমার যুধিষ্ঠিরেরই মধ্যে কয়েকটা পঞ্চপাণ্ডব যে শব্দটা আর কি, পঞ্চপাণ্ডব যে বিষয়টা, মানে মহাভারতের মধ্যে, তাদের মধ্যে ভীম একটা ভাই, এই যে যুধিষ্ঠির একটা, যুধিষ্ঠির হচ্ছে সবচেয়ে বড়, ভীম হচ্ছে যে সবচেয়ে মোটা সোটা, যেটা ওই যে তোমার এটারে হের যে অস্ত্রটা ছিল সেটা জানি কি বলে, যে বাড়ি মারতো এটা দিয়ে, অস্ত্রের নাম ভুলে গেছি। তো মহাভারতের মধ্যে কিছু কাহিনী তোমরা মনে রাখবা, সেটা হলো এই যে মহাভারত, এটার মধ্যে যে নায়িকাটা ছিল, নায়িকাটার নাম ছিল দ্রৌপদী। সে ছিল পাঞ্চালের মানে রাজকন্যা, পাঞ্চাল। আর এই পাঞ্চালটা হচ্ছে তোমার, মানে একবার BCS এ কোশ্চেন আসছিল যে এই যে দ্রৌপদী সে কোন রাজ্যের রাজকন্যা ছিল? এটা হচ্ছে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিল, যাকে ওই যে জয় করা হয়। অর্জুন মাছের উপরে ওরকম দেখা যাচ্ছে, মাছের চোখের ভিতরে তীর নিক্ষেপ করে, তো ওপরে জয় হয় আর কি। যদিও এই পুরো মহাভারতের এই যে একটা পুরো সিরিজ যাই বলো, এটার মধ্যে আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার কে জানো? সেটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, কর্ণ হচ্ছে আমার মোস্ট ফেভারিট। ইনফ্যাক্ট আমি মহাভারত পুরো সিরিজটা দেখছি, স্টার প্লাস আছে না একটা, ইয়া, স্টার প্লাস, এটা কি হলো, সরি,
স্টার প্লাস হচ্ছে তোমার একটা চ্যানেল আর কি, হিন্দি চ্যানেল। এখানে তোমার কিছু হিন্দি সিরিজ টিরিজ চলতো আর কি। তো আমার তো ওইগুলা ভালো লাগতো না, ওইগুলা আম্মু মাঝে মধ্যে দেখতো। তো আমি হচ্ছে মহাভারতটা দেখছিলাম ওই সময়। আমার বাবা মা দুইজনই হচ্ছে জব করে, বুঝছো, টিচার। তো বাসায় তো থাকতাম আমি একা, কারণ ছোট বোনও তো ওরাই নিয়ে যেত। বাসায় একা থেকে আর আমি কি করবো? স্কুল থেকে চলে আসলে তখন হচ্ছে মানে টিভির সামনে বসে, আমার তখন একটা বড় হেডফোন ছিল, যেরকম হেডফোন কানে লাগায় যেটা ওইটা। তো টিভির মধ্যে একটা জ্যাক ছিল, বুঝছো, ওই হেডফোন লাগানোর। তো আমি হেডফোন ওটার ভিতর লাগিয়ে মহাভারতের যখন সিকোয়েন্সটা চলতো রাত সন্ধ্যার দিকে, না জানি ওই টাইমে তোমার হচ্ছে টাইম টু টাইম চলতো, কিন্তু ওটা আবার রিপিট শো করতো দিনের বেলা। তো আমি দিনের বেলা এই রিপিট শোটা দেখতাম একা। তো প্রত্যেকটা এপিসোড আমি দেখছি, এমন একটাও মিস করতাম না, বুঝছো। তো ওইখান থেকে আর কি মহাভারত সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে। ইন্টারেস্টও ছিল ব্যাপারটা, ওইরকম মজাও লাগতো। কাহিনী নির্ভর ছবি ছবি বা সিরিজ টাইপের। একই সাথে তোমার ভাবতাম যে এটা সম্পর্কে জানলো কিছু জিনিস জানা হবে, মানে দুইটা পারপোজে দেখা, কিন্তু আলটিমেটলি দেখলাম যে ভালোই লাভ হয়েছে। তো এরকম লাইফের দেখবো অনেক সময় অনেক কিছু রিয়েলিটি থেকে কোশ্চেন চলে আসে। একবার একটা কোশ্চেন বিসিএস আসছিল যে নিচের কোন শব্দটি একই সাথে একটা খেলার নাম, একই সাথে একটা ইনসেক্টের নাম। এটা তোমাদের 33তম না যেন 32তম বিসিএস এর কোশ্চেন। অপশনে ছিল ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন। তোমরা আমাকে বলো তো কি অ্যান্সার হবে। নিচের এই চারটা শব্দের মধ্যে নিচের কোনটা একই সাথে একটা খেলার নামও একটা ইনসেক্ট বা পতঙ্গের নামও? ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, কি হবে? বলো দেখি। শুনছো আমি কি বলছি কোশ্চেনটা? বুঝতে পারছো? সাকিব বলো, কি হবে? তুমি তো খেলাধুলা করার কথা। হ্যাঁ, বলতে পারি না। কি মনে হয় তোমাদের যে কোনটা একই সাথে একটা খেলার নামও একই সাথে একটা পতঙ্গ বা ইনসেক্টের নামও? ফুটবল হওয়ার সুযোগ আছে। সম্ভব সম্ভবত ক্রিকেট। ইয়েস, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রিকেট মানে হচ্ছে তোমার একই সাথে ক্রিকেট খেলাও, একই সাথে তোমার ওই যে ঝিঝি পোকা আছে না, ওটা কি ক্রিকেট বলা হয়, একই বানান। CRICKET। এটা কোশ্চেনটা আসছে, এটা আমি খেয়াল করছিলাম কবে। আমার আবার একটা কাজিন আছে, বুঝছো, ও হচ্ছে কৃষি উপসহকারী অফিসার। তো আব্বু একদিন ছাদে বললো যে ই করবে, ওই যে কিছু গাছপালা আছে ওগুলাতে সার দিবে। তোরও বলছিল যে তোর অফিস থেকে কিছু সারটার দিকে দিস, বা বীজ থাকলে ভালো বীজ থাকলে দিস। তো পরে ও ও দেখলাম যে বীজ নিয়ে আসছে, বীজের উপর দিয়ে যে প্যাকেট গুলোর উপরে দেখি যে পতঙ্গের ছবি দেওয়া আর নিচে দিয়ে লেখা নিচে। তো ওইখানে খেয়াল করছিলাম যে ক্রিকেট লেখা। আর ওই কোশ্চেনই দেখি যে তোমার বিসিএস এ দেওয়া হয়েছে, বুঝছো। ওইটা দেখছি আমি অনেক আগে, তখন তো ক্লাস 6 7-এ থাকতে। আর ওই কোশ্চেন আমি দেখছি ইন্টারমিডিয়েট লাইফে যখন আসছিলাম তখন। তো এটা কখন যে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন চলে আসে নো ওয়ান নোজ, এই জন্য রিয়েল লাইফ থেকেও অনেক কিছু চলে আসে মাঝে মধ্যে। আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল যে মেট্রোলজি শব্দটার অর্থ কি, মেট্রোলজি শব্দটার অর্থ বলো তো কি? মেট্রোলজি। তোমরা একটা অর্গানাইজেশনের নাম শুনছো না, যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO? এটা কি নিয়ে কাজ করে? এটা হচ্ছে আবহাওয়া নিয়ে কাজ করে। তার মানে মেট্রোলজি শব্দটার মানে হচ্ছে যে ওয়েদার ফোরকাস্ট করার মতো, মানে ওয়েদারের সাথে রিলেটেড, আবহাওয়ার সাথে রিলেটেড। ঠিক আছে। এই যে মানে মেট্রোলজি শব্দটা কিসের সাথে সম্পর্কিত, এই ধরনের একটা কোশ্চেন ছিল তোমার গত বছরের আগের বছরই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। সেখানে উত্তর হবে ওয়েদার ফোরকাস্টিং। ওকে। এগুলো একটু খেয়াল রাখবা, আশপাশে যা ঘটে কোনো কিছু এমনি এমনিতে ঘটে না, সবকিছুর পেছনে একটা রিজন থাকে। বেদুইন মানে হচ্ছে আরব দেশের একটা যাযাবর জাতি। যাযাবর শব্দটার মানে হচ্ছে যে তোমার ওই যে যারা কোথাও স্থায়ী থাকে না, বারবার এক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ঘটে, যাদেরকে তুমি ট্রিভিয়াল ট্রিভিয়াল বলতে পারো আর কি, ট্রাইবাল পিপল যাকে বলে, বা হ্যাঁ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। কুর্নিশ মানে হচ্ছে কিছুটা পিছিয়ে সালাম বা অভিবাদন করা। ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, যখন কোন একটা সিনিয়র মানুষের সামনে যাবে, বিশেষ করে টিচার ভাইবা বোর্ডে যখন বের হবা, তখন ঠুস করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবা না। যখন বের হবা তখন হচ্ছে একটু পিছন দিকে এসে দেন টার্ন করবে। এটা কিন্তু একটা মানে কি বলে, জেন্টলম্যান বিহেভিয়ার বা জেন্টল উইমেন বিহেভিয়ার। ওকে। তুমি সরাসরি যদি তুমি টার্ন করে ফেলো, তার মানে দে ফিল লাইক যে তুমি হঠাৎ ঘুরে ফেলছো, ফ্রন্ট লুকটা তাদের সামনে ছিল, হঠাৎ করে তোমার এটা ইয়ে হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটু ব্যাক দিয়ে দেন টার্ন করো, তারা বুঝবে যে না, তোমার মধ্যে এতটুকু সেন্স আছে যে ইউ আর এ জেন্টলম্যান। ওকে। তারপর দেখো খড়গ শব্দের অর্থ হচ্ছে অস্ত্র বিশেষ, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। মরু মানে হচ্ছে নিধার বা মরুভূমির ঝর্ণা।
হল হচ্ছে লাঙল, পাশরি হচ্ছে ভুলে যাই, ভুলে যাই মানে কি, তান হচ্ছে সুরের বিস্তার, কৃপান মানে হচ্ছে তলোয়ার। এই বিদ্রোহী থেকে এগুলো একটু পড়বা। প্রতিদান হচ্ছে জেবা বা যে, প্রতিদানের থেকে জেবা মানে হচ্ছে যে বা যিনি, মালঞ্চ হচ্ছে ফুলের বাগান, ঠাই মানে হচ্ছে আশ্রয়, দিগল রজনী দীর্ঘ রাত, রজনী মানে হচ্ছে রাত, মনে রাখবা। বিষে ভরা বান, বিষে ভরা মান মানে হচ্ছে কটু কথা, ওকে। বিষে ভরা বান মানে হচ্ছে কটু কথা, মানে যে কথাগুলো তোমাকে মানে কি করে, অফেন্স করে আর কি, যে অফেন্সিভ টক যাকে বলতে পারো তুমি। বিরাগী মানে হচ্ছে উদাসীন, নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর, নিরন্তর হচ্ছে নিয়ত বা অবিরাম, বান মানে হচ্ছে তীর বা স্বর, ওই যে তীর নিক্ষেপ করে না, তীর, তীর এরকম, এই যে তীর, এটা বান বলা হয়। তারপর দেখো তাহারই পরে মনে, এখানে তাহারই পরে মনে বলতে কাকে বোঝানো হয়েছে, যে বসন্তের আগমনে কবির অন্তরে বিদায়ী শীতের কথা জেগে ওঠে। ঠিক আছে, পুষ্প শূন্য দিগন্তের পথে মানে হচ্ছে শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। পুষ্পরতি মানে হচ্ছে ফুলের বান্দনা বা নিবেদন। মাধবী হচ্ছে বসন্তীলতা বা তার ফুল। পাথার শব্দের অর্থ সমুদ্র, দিস ইজ ইম্পর্টেন্ট। সমীর মানে হচ্ছে বাতাস, ইম্পর্টেন্ট। কুহেলি মানে হচ্ছে কুয়াশা। উত্তরী মানে হচ্ছে চাদর। এই লাস্টের যে চারটা, এই চারটা হচ্ছে তোমাদের জন্য ফরজে আইন, মুখস্থ করে ফেলবা, ওকে। এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, এই যে প্রচুর। ইনফ্যাক্ট আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন আসছিল যে উত্তরী শব্দের অর্থ কি। তারপরে ফার্স্ট টাইম তো সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিছি, ভর্তি হয়েছি খুলনাতে গিয়া, তো চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেনটা আসছিল। এরপর দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, সেখানে কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুতি, বিচলিত স্নেহ মানে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা, সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তু, মানে কার্নিভাল যাকে বলতে পারো। করতলে মানে হচ্ছে হাতের তালুতে। কর্ষণ মানে হচ্ছে চাষ, কর্ষণ মানে হচ্ছে চাষ, চাষাবাদ, ওই চাষ। বিভীষণের প্রতি মেঘনাদ, এখানে বিভীষণ বলতে কাকে বোঝানো হয়, রাবণের কনিষ্ঠ সহোদর, সহোদর মানে হচ্ছে ভাই, ওকে। রাবণের সবচেয়ে ছোট ভাই, কনিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, শুধু ছোট না কিন্তু, শুধু ছোট বললে নর্মালি অনেক ছোট হতে পারে, কনিষ্ঠ মানে হচ্ছে একদম ছোট। তারপরে পশিল মানে হচ্ছে প্রবেশ করলো, পশিল প্রবেশ করিল। অরিন্দম মানে হচ্ছে অরি বা শত্রুকে দমন করে যে। রক্ষপুরে মানে হচ্ছে রাক্ষসদের পুরীতে বা নগরে, নিকুম্বিলা যজ্ঞাকারকে বোঝানো হচ্ছে এখানে। তাত মানে হচ্ছে পিতা, নিকষা হচ্ছে রাবণের মা, তো সেই মানে সেটার মানে হচ্ছে যে মানে বিভীষণেরও মা। এখানে কি কোথাও ভুল দেওয়া হলো? বিভীষণ কি রাবণের কনিষ্ঠ সহোদর নাকি রামের কনিষ্ঠ সহোদর, বলো তো? বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ তো নায়ক, আর বিভীষণ হচ্ছে কি তার ওই যে মানে কাকা না, আপন বাপের ভাই, তো সেক্ষেত্রে তো রামের ভাই হওয়ার কথা, এটা কি ভুল লিখলাম নাকি? আচ্ছা, এটা একটু আমার চেক করতে হবে, ওকে, স্কিপ করি। কুম্ভকর্ণ হচ্ছে রাবণের মধ্যম সহোদর, এটা হচ্ছে রাবণের সহোদর কুম্ভকর্ণ, এটা মেবি রামেরই হওয়ার কথা। বাসব বিজয় মানে হচ্ছে বাসবকে জয় করেছে যে, এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। তস্কর মানে হচ্ছে চোর। গঞ্জি হচ্ছে তিরস্কার করি, মানে গঞ্জিব লাহবে বলে না, তিরস্কার করে আর কি। রামানুজ মানে হচ্ছে রামের অনুজ বা লক্ষণকে বোঝানো হচ্ছে। ও, রামের অনুজ তো এখানে লক্ষণ, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ হলো, ও বিভীষণের প্রতি মেঘনাদ হলে সেটা রাবণেরই কনিষ্ঠ সহোদর, ঠিকই আছে, ভুল নাই, সরি। নেক্সট আসো, যে সমন মানে হচ্ছে তোমার জমালয়, আহবে মানে হচ্ছে যুদ্ধ করে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে অনেকবার। আহবে মানে কি, যুদ্ধ করে বা যুদ্ধ। ধীমান জ্ঞানী, ভঙ্গিব আহবে, এই যে ভঞ্জিব আহবে মানে যুদ্ধ দ্বারা বিনিষ্ট করিব। বিধু মানে হচ্ছে চাঁদ। রাবণী মানে হচ্ছে রাবণের পুত্র, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। রাঘব বা রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান, এখানে রামচন্দ্রের কথা বলা হয়েছে। মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ সিংহ, ঠিক আছে। শৈবাল মানে হচ্ছে শ্যাওলা। সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রার গর্ভজাত, এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট। সৌমিত্রী বলতে কাকে বোঝানো হচ্ছে, লক্ষণকে। মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করলে, ইম্পর্টেন্ট। নন্দন কানন মানে হচ্ছে স্বর্গের উদ্যান। প্রগল্ভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে। বসুধা মানে হচ্ছে পৃথিবী, মনে রাখবা সমর্থক শব্দ হিসেবে আসে। জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক, এটাও ইম্পর্টেন্ট। অম্বরে মানে হচ্ছে আকাশে, এটাও ইম্পর্টেন্ট। এগুলো একটু, যেগুলা স্টার মার্ক করতেছে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এগুলো থেকে ডিরেক্ট আসতে পারে। কালঘুম মানে হচ্ছে চিরনিদ্রা। আচ্ছা, বলতো যে কাল বৈশাখী ঝড়, এটার উচ্চারণ কি, কাল বৈশাখী ঝড়, এটার ইংরেজি কি বলতে পারবা? কাল বৈশাখী ঝড়ের ইংরেজি পারিভাষিক শব্দ।
এটা মনে রাখবা যে নর্থ ওয়েস্টার্লিজ, ওয়েস্টার্লিজ মানে থাকে জানো। নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমকারী, নীলক্ষা, এটা ইম্পর্টেন্ট। লাল সালুর মধ্যে মোদাচ্ছের মানে নাম না জানা, ঠিক আছে। নিরাক পরা মানে হচ্ছে বাতাসহীন, স্তব্ধ, গুমট হওয়া। খিড়কি মানে জানালা, দিস ইজ ইম্পর্টেন্ট। নির্নিমেষ মানে হচ্ছে নিমষীন। সোপর্দ মানে হচ্ছে সমর্পণ। তারপর সিরাজউদ্দৌলার মধ্যে মসনদ, সিংহাসন। উৎকোষ মানে হচ্ছে ঘুষ, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। উৎকোষ মানে হচ্ছে কি, ঘুষ। অহরাত্র মানে হচ্ছে দিন রাত্র, ঠিক আছে। তাম্বুল মানে হচ্ছে পান। তো এই তিনটা, লাস্টের তিনটা ইম্পর্টেন্ট। এবার আসলে কিছু শব্দার্থ এবং বাক্য রচনা মানে সেটা সম্পর্কে আমরা একটু বাক্য দিয়ে মনে রাখবো। যেমন দেখো, তপবন মানে হচ্ছে যে বনে মুনি ঋষিগণ তপস্যার জন্য বাস করতেন। এটা হচ্ছে টিকা বলতে পারো, যে তোমাদের বইতে টিকা থাকে না, টিকা অংশটা। গভীর জঙ্গলের মধ্য দিয়ে তপবনে পৌঁছানোর অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর, এটা একটা বাক্য রচনা করা হলো। সমীচীন, এই বানানটা পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রচুর আসে। সমীচীন মানে হচ্ছে যথার্থ বা উচিত, অন্যের ক্ষতি করা সমীচীন নয়। বাতায়ন মানে হচ্ছে জানালা। একলা শশী জাগিলো আকাশে বাতায়ন খুলে দিও, ঠিক আছে। বাতায়ন মানে হচ্ছে জানালা। উমেদারি মানে হচ্ছে প্রার্থনা। উমেদারি করতে করতে জুতায় তলায় ক্ষয় না করে আজকাল চাকরি মেলে, ও মানে না করলে আজকাল চাকরি মেলে না, এরকম বলা হয়েছে হয়তো। অব্রবেদী মানে হচ্ছে অব্র শব্দের অর্থ তো আকাশ, আকাশকে স্পর্শ করেছে এমন। তারপর দেখো, মেকি মানে হচ্ছে মিথ্যা। দেশে যা কিছু মেকি তা সব দূরে করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে হচ্ছে কি, যে আগুনের ঝান্ডা যেটা, সেটা। তো এখানে মিথ্যা বলতে বোঝানো হচ্ছে মেকি, মেকি মানে হচ্ছে মিথ্যা, ঠিক আছে। শালতি মানে হচ্ছে শালকাঠ নির্মিত নৌকা। মাসি বড় শালতির ঘর ঠেকানো বাঁশটা চেপে থাকে। ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি, ওকে। মাসি বেশি গল্পেরই এটা। মায়ের হাত ব্যঞ্জন কখনো খারাপ হয় না, মানে মায়ের হাতের রান্না কখনো খারাপ হয় না, বা তরকারি খারাপ হয় না। ক্র্যাকডাউন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা। করোনা কালে যেন নতুন করে ক্র্যাকডাউনের আবির্ভাব হলো। আতাত মানে হচ্ছে ষড়যন্ত্র বা খাতির থাকা, ঠিক আছে। মীর জাফর ক্লাইভের সাথে আতাত করে নবাবকে পরাজিত করে, ওকে। কিউরেটর মানে হচ্ছে জাদুকর রক্ষক। আমাদের জাদুকর কিউরেটর গুলো অজ্ঞতা নিয়ে কাজ করে যাচ্ছে, মানে তাদের লাইব্রেরি মেইনটেনেন্সের যে স্কিল সেটা তাদের নাই। সুদর্শন মানে হচ্ছে পোকা বিশেষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রচুর আসে। সুদর্শন শব্দের অর্থ কি, পোকা বিশেষ। সরোবর মানে হচ্ছে হ্রদ বা লেক, ঠিক আছে। সরোবরের সৌন্দর্যের দর্শনার্থীরা মুগ্ধ। দেউল শব্দের অর্থ দেবালয়, প্রাচীন একটি দেউল ঝড়ে ভেঙে পড়েছে। উদবাড়ি মানে ঊর্ধ্বে প্রকাশ। পাথার মানে হচ্ছে সমুদ্র। তারপর দেখো, পুষ্পরতি মানে হচ্ছে ফুল নিবেদন। কুহেলি মানে হচ্ছে কুয়াশা। উত্তরী মানে হচ্ছে চাদর, ওকে। তারপর আসলে যে অমোঘ মানে হচ্ছে অব্যর্থ, অব্যর্থ। অমোঘ মানে হচ্ছে অব্যর্থ, মনে রাখবা। অমোঘ ঔষধ, অব্যর্থ ঔষধ। যে সর্বকালের অমোঘ ঔষধ বা, আচ্ছা, এক ধরনের কিছু ঔষধ আছে না যেটা তোমার সব ধরনের রোগের রোগী নিরামূল করতে পারে, ওই ওষুধটাকে কি বলা হবে? হুম, ওটাকে বলতে হবে প্যানিসিয়া। প্যানিসিয়া শব্দটার মানে কি, কিউর অল, মানে যে ওষুধটা তোমার সবগুলা রোগকেই নিরাময় করতে পারে। এ ধরনের কিছু খাবার টাবার থাকে না, অমৃত টাইপের, এটাকে বলা হয় প্যানিসিয়া। পরীক্ষা আসে দেখবা ভোকাবুলারির মধ্যে। কমল বন মানে হচ্ছে পদ্ম বন। হরিত শব্দের তো সবুজ, এটা কি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট কয়েক বছর আগে আসছে, যে হরিত শব্দের অর্থ কি, সবুজ, ঠিক আছে। তোমার এরকম কোশ্চেন থাকে না যে চির হলুদ হরিত বনভূমি, এভারগ্রিন। তো এই যে এভারগ্রিন, গ্রিন, তার মানে হরিত মানে কি, গ্রিন। এবার দেখো, কিংবদন্তি মানে হচ্ছে জনশ্রুতি। কোটর অর্থ হচ্ছে গর্ত। কাঠঠোকরা গাছের কোটরে বাসা করে। কালঘুম মানে হচ্ছে মৃত্যু বা চিরনিদ্রা। সো এই ছিল তোমার গদ্য পদ্য এবং এগুলার যে ইম্পর্টেন্ট শব্দার্থ। এছাড়া তোমার আরেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ছন্দগুলো মনে রাখ, ঠিক আছে। সে ফার্স্ট পেপার গুলো যখন তোমরা পড়বা, একটু এই টপিক বেসড অ্যানালাইসিস করে পড়বা, যে এই টপিকগুলো যখন সামনে আসবে সেগুলো একটু ভালো করে পড়ি। আর অবশ্যই আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা আমি নিজে আমাদের কোর্সে তোমাদেরকে পড়াবো বাংলা, যখন ডিটেলসে ওই যে গদ্যের ডিটেলস, পদ্যের ডিটেলস, তারপরে সহপাঠের ডিটেলস পড়াবো তখন, সেটা হলো অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার গল্পের ভিতর থেকে প্রচুর কোশ্চেন আসে। ইনফ্যাক্ট কবিতার লাইনের ভিতর থেকে কোশ্চেন আসে। দ্যাটস সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো যেমন ইম্পর্টেন্ট, সেই মানে পুরো গল্পটা তোমার জন্য পরে মাথায় রাখা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। মুখস্থ করতে হবে তা না, জাস্ট গল্পটা মাথায় ধারণ করা, এটা ইম্পর্টেন্ট। বা কবিতাটার ভিতরে কি বোঝাইতে চাইছে, কোন লাইনটা দ্বারা কি রিপ্রেজেন্ট করছে, এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে আর কি। সো ওভারঅল আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, তাহলে বলো। এনিথিং?
ওকে, সো কালকের ক্লাসের ব্যাপারে একটু বলি। কালকের ক্লাসটা হচ্ছে আমি নিব কিনা শিওর না, আমি যেহেতু জার্নির উপরে থাকবো, so বলা যাচ্ছে না। আর যদি সুযোগ থাকে তাহলে তোমাদেরকে আমি সন্ধ্যার দিকে গ্রুপে নোটিশ দিয়ে দিব। ওকে, তো তোমরা একটু পড়ো, আজকের ক্লাসটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই। আর একই সাথে গত দিন যে টপিকটা পড়ালাম ওখানে যারা ছিল না আর কি, লামিয়া মেবি ছিল না, ওই ক্লাসটাও করো। বাংলা যেটা ফার্স্ট, ইয়া কি জানো, বাংলা গ্রামারের যেটা প্রথম ক্লাস, ঠিক আছে? ওইটার শিট গুলো দিয়ে দেবো, ওটার সাথে কিছু দাগানো বইয়ের পিডিএফ ও থাকবে, ওইটা একটু পড়বা। ইনফ্যাক্ট তোমাদের কাছে যে বই আছে, আমি যে যে টপিক গুলো পড়াচ্ছি সেই বই থেকে ওই প্রত্যেকটা টপিক একটু রিভিউ করার ট্রাই করবা, ঠিক আছে? পরিশ্রম করলে সেটা কখনো বৃথা যায় না। তুমি, তোমাকে গাইড করতেছি, তুমি সেই গাইডলাইন অনুযায়ী প্রিপারেশন নাও, দেখবা যে শুধু বিউপি না, যেখানে যেখানে পরীক্ষা দিবা সব জায়গাতেই হয়ে যাবে। ওকে।